আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা যারা এই গল্পের নতুন দর্শক, ডেসক্রিপশনে এই গল্পের সকল পর্ব পেয়ে যাবেন। তো আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন গল্পতে যাওয়া যাক। তার দল নিয়ে সে সরাসরি ঢুকে পড়ল শহরের এক ব্রার প্রান্তরের পতিতালয়ে। জায়গাটা নোংরা, অন্ধকার, ভেতরে ঢুকলেও গন্ধে মনে হয় এখানে বাতাসের দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা রাতুলের শত্রুদের এক ধরনের ঘাঁটি হতে পারে, এমন তথ্যই পেয়েছিল আসিফ। কিন্তু সত্যি মিথ্যা যাচাই করতে হবে। তাই আসিফ আজ এসেছে। হাতে নির্ভরযোগ্য দল, কোমরে অস্ত্র, চোখে চূড়ান্ত তীক্ষ্ণতা। বাইরে পাহারায় ছিল 4 জন। তাদের দেখে আসিফের লোকজন খুব সন্তর্পণে ছায়ার আড়াল হয়ে সরে গেল। কয়েক মিনিট অপেক্ষার পর এক ঝটকায় 4 জনের ঘাড় ধরে টেনে ফেলে চুপচাপ কাবু করে দিল। এরপর আসিফ দল নিয়ে এগিয়ে গেল ভেতরে। ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর। ঘরের ভেতর থেকে চাপা কণ্ঠ শোনা যাচ্ছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আসিফ জানে এত রাতে এখানে শুধু অপরাধীরাই থাকতে পারে। দরজার একটা ফাঁক দিয়ে উকি দিতেই তার চোখ পড়ল কিছু মেয়েদের দিকে, যারা এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তাদের চোখে ভয়, কাঁধ কাঁপছে আতঙ্কে। আর সামনের চেয়ারে বসে আছে এক মধ্যবয়সী লোক, মুখে সিগারেট। লোকটা কারো সাথে ফোনে কথা বলছে। আজ তো শেষই হয়ে গিয়েছিল। কিন্তু মেয়েটা, লোকটা কথা শেষ করতে পারেনি। ঠিক তখনই আসিফ দরজাটা এক লাথিতে ভেঙে ভেতরে ঢুকে গেল। হাত তুলে দাঁড়া, একটাও বাড়তি কথা বলবি না। লোকটা চমকে উঠল। হাতে ধরা ফোন নিচে পড়ে গেল। তার পাশে বসা 2 জন উঠে পালানোর চেষ্টা করলো, কিন্তু আসিফের দলের 2 জন দ্রুত তাদের কাবু করে দিল। আসিফ সামনে গিয়ে লোকটার কলার চেপে ধরল। কাল রাতে এখানে কে এসেছিল? কাকে লুকিয়ে রেখেছিলি? লোকটা গলা শুকিয়ে ফেলে বলল, আমি কিছু জানি না। আমি শুধু এখানে ব্যবসা করি। বাজে কথা বললে বুলেট গুনতে হবে। আসিফ কোমর থেকে বন্দুক বের করতেই লোকটা ভয়ে কেঁপে উঠল। মেয়েদের মধ্যে একজন তখন আসিফের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি, বল। মেয়েটা গলার কাছে হাত রেখে শ্বাস নিল, যেন ভীষণ ভয় কাটিয়ে উঠে বলল, একটা লোক এসেছিল কাল রাতে। তার হাতে কাটা দাগ ছিল। সে এখানে বসের সাথে কথা বলেছিল। তারপর সে দ্রুত চলে যায়। বসকে? মেয়েটা থমকে গেল। এদিকে লোকটা মুখ শক্ত করে বলল, তুমি যা জানো তার চেয়ে বেশি জানতে চাওয়ার দরকার নেই। সত্যি? তাহলে এবার একটু নরমভাবে কথা বলি, আসিফ ঠান্ডা স্বরে বলল। তারপর পকেট থেকে একটা ছোট্ট ছুরি বের করে লোকটার হাতে ছুঁড়ে মারল। তীক্ষ্ণ ফলাটা লোকটার হাতের এক পাশে গিয়ে লাগলো। লোকটা কুঁকিয়ে উঠল, কিন্তু মুখে কোনো কথা নেই। এবার বলবি নাকি হাতের আরেক পাশও যাবে? আসিফ চাপা গলায় বলল। লোকটা তখন কাতর গলায় বলল, ওদের প্ল্যান ছিল রাতুলের বাসায় ঢোকার। আমি জানি না এরপর কি হয়েছে। আসিফের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। ওদের আসল জায়গাটা কোথায়? লোকটা মুখ শক্ত করে চুপ। আসিফ এবার আর দেরি করল না। পাশের টেবিলের ওপরে লোকটার মাথা সজোরে ঠেসে ধরল। বলবি নাকি মাথা চিবিয়ে খেয়ে ফেলবো? লোকটা তখন মুখ খুলল। আস্তে আস্তে জায়গার ঠিকানা বলল। আসিফের চোখ জ্বলে উঠল। এবার তোর গল্প শেষ। লোকটাকে পুলিশের হাতে তুলে দিতে দেরি করল না আসিফ। তারপর দল নিয়ে দ্রুত নতুন ঠিকানার দিকে রওনা দিল। এদিকে রাতুল তখনও জানে না এই লড়াই শুধু শুরু হয়েছে, শেষ এখনও অনেক দূর। গভীর রাত, সেহরির সময় ঘনিয়ে আসছে। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন। শরীরের তাপমাত্রা বেশ বেড়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বিছানার এক পাশে শুয়ে থাকা চৈতির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল রাতুল। রাতুল আর আসিফ রুমে এক কোণে বসে আছে। চারপাশে নীরবতা। মাঝে মাঝে বাইরে থেকে ভেসে আসছে গাড়ির হর্ন। টেবিলে রাখা ল্যাপটপের স্ক্রিনে কিছু ফাইল ওপেন করা। হাতে ধরা মোবাইলের স্ক্রিনে বারবার চোখ বুলিয়ে নিচ্ছে রাতুল। এক সময় চোখ তুলে আসিফের দিকে তাকিয়ে বলল, ভিডিও কখন আসবে? আসিফ কিছুক্ষণ ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে উত্তর দিল, এসে যাবে ভাই, এত টেনশন করবেন না। রাতুল মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকলো। তারপর একরকম ফুঁসে উঠে বলল, টেনশন কি সাধে হচ্ছে রে? কাল দেলোয়ার খন্দকারের একটা প্রেস মিট আছে। তার ঠিক আগেই সব ডকুমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। এরপর সে কি বলে সেটাই দেখার বিষয়। কিন্তু দেলোয়ার তো এখানেই থামবে না, সে বদলা নেবেই। আসিফ গভীরভাবে শুনছিল, কিছু বলল না। রাতুল আবার বলতে শুরু করলো, দেলোয়ারের পরে আরও বড় 2 জন নেতা আছে।
তাদের সাথে কৌশলে মোকাবেলা করতে হবে। আমাদের একটা ভুল হলেই পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। আসিফ গম্ভীর গলায় বলল, ভাই, ভাবির ওপর যে আক্রমণ করেছে তাকে কে পাঠাতে পারে? রাতুল মৃদু হাসল, তবে সেই হাসির মধ্যে তীব্র রাগ আর হিসাব নিকেশের ছাপ স্পষ্ট। তারপরে ধীরে গলায় বলল, আসিফ, আমি যদি ভুল না করি তাহলে এই কাজটা দেলোয়ার ছাড়া আর কেউ করবে না। রাতুলের চোখের কোণায় উত্তপ্ত এক ধরনের ঝলক দেখা গেল। মনে হচ্ছে ভেতরে ভেতরে সে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসিফও বুঝতে পারছে এবার রাতুল শুধু পাল্টা চাল দেবে না, পুরো খেলাটা ঘুরিয়ে দেবার জন্যই এগোবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। বাইরে মসজিদ থেকে ভেসে আসছে হুজুরদের জিকিরের মৃদু ধ্বনি। কোনো কোনো মসজিদে গজল চলছে, আবার কোথাও কোরআন শরীফের তেলাওয়াত শোনা যাচ্ছে। পুরো পরিবেশে এক ধরনের প্রশান্তি, এক ধরনের আধ্যাত্মিক সুর বইছে। কিন্তু রাতুলের মনে ঝড়। আসিফ একবার মোবাইলে সময় দেখে বলল, ভাই, সেহরি করবেন না? রাতুল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ওই অসুস্থ লোকটাকে না খাইয়ে আমি কি করে খাই বলতো? ওকে না খাইয়ে কিছু মুখে তুলতে পারবো না। আসিফ গভীর দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো, তারপর গলায় উদ্বেগ নিয়ে বলল, ভাই, আজকে দিনভর অনেক কিছু সামলাতে হয়েছে, তার ওপর কালো বড় ঝড় আসবে। না খেয়ে রোজা রাখলে শরীরে সহ্য করতে পারবে? রাতুল ধীর স্থির কণ্ঠে বলল, ইনশা আল্লাহ, আল্লাহ ঠিক চালিয়ে নেবে। তুই খেয়ে নে যা, আমি পরে দেখব। আসিফ মাথা নাড়িয়ে বলল, ভাই, মাফ করবেন, আপনি না খেলে আমি খেতে পারবো না। বেশি কিছু না খান, অন্তত কিছু ফল আর জুস খান, সারা দিনের শক্তি দরকার হবে। রাতুল আসিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল, তারপর হালকা হাসল। এক হাতে আসিফের পিঠে আলতো চাপড় দিয়ে বলল, আসিফ, তুই আমার দুঃসময়ের সঙ্গী, কখনো একলা ফেলে যাস না ভাই। আসিফ চোখে মুখে ধীরতা এনে বলল, যাব না ভাই, আল্লাহর কসম। আপনি বসেন, আমি সেহরি নিয়ে আসছি। রাতুল আসিফের দিকে তাকিয়ে থাকলো। একজনের সাথে সম্পর্ক রক্তের বাঁধনে হয়, আবার কিছু সম্পর্ক সময়ের পরীক্ষায় তৈরি হয়। আসিফ ছিল রাতুলের জীবনের ঠিক এমনই একটা অবিচ্ছেদ্য অংশ। সে আর আসিফ একসাথে সেহরি করছে। রাতুল কোনো রকমে ২-৪ লোকমা মুখে তুলল, তারপর আর দেরি না করে উঠে গেল চৈতির কাছে। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। রাতুল আলতো করে চৈতির কপালে হাত রাখল। শরীর এখনো গরম। ফোঁস করে একটা দীর্ঘ শ্বাস ফেলল সে। তারপর উঠে গিয়ে অজু করল। ঘড়িতে এখনো বেশ সময় আছে, তাই সে সিদ্ধান্ত নিল শেষ সময়টুকু তাহাজ্জুদের নামাজে কাটাবে। জায়নামাজ বিছিয়ে দাঁড়াতেই পাশ থেকে আসিফও দাঁড়িয়ে গেল। দুজন দুই পাশে, দুজন দুই জীবন থেকে আসা, কিন্তু একসাথে একই সৃষ্টিকর্তার সামনে নত জানু। ভোরের আলো ফোটার আগেই তারা শুদ্ধ হয়ে নিতে চায়, মনের গহীনে জমে থাকা ক্লান্তি ধুয়ে ফেলতে চায়। শহরে ঘুমন্ত অন্ধকারের মাঝে তাদের নামাজের সুর গুমোট বাতাসে ছড়িয়ে পড়ল। নামাজ শেষ করে রাতুল আর আসিফ একসাথে জায়নামাজ গুছিয়ে রাখল। বাইরে তখনও গভীর রাতের নিস্তব্ধতা, কিন্তু তাদের দৃষ্টি আটকে আছে ল্যাপটপের স্ক্রিনে। দুজনই অপেক্ষা করছে কখন সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ আসবে। রাতুল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আর আসিফ আনমনে ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল চালাচ্ছে। সময় যেন থমকে গেছে তাদের জন্য। হঠাৎ ড্রিং করে একটা নোটিফিকেশন এলো। আসিফ দ্রুত মাউসে ক্লিক করলো, আর পর্দায় ফুটে উঠল সেই ভিডিওর ক্লিপ। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। রাতুল গভীর দৃষ্টিতে পর্দার দিকে তাকিয়ে থাকলো, যেন আগত ঝড়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। রাতুল চোখ সরু করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আসিফ দ্রুত ভিডিওটি প্লে করলো। পর্দায় দেলোয়ার খন্দকারের এক গোপন মুহূর্ত ফুটে উঠল। একটি বিলাসবহুল রুম, নরম হলুদ আলো, আর তার সামনে দাঁড়িয়ে এক তরুণী। মেয়েটি স্পষ্টই অস্বস্তিতে, কিন্তু দেলোয়ার খন্দকার তাকে জোর করে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যেই সে মেয়েটিকে কাছে টেনে নিল, আর ভিডিও সেখানেই শেষ। আসিফ ধীরে ধীরে মুখ তুলল রাতুলের দিকে। ভাই, এইটা তো ধামাকা। প্রেস মিটের আগে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে ওর কোনো সুযোগ থাকবে না নিজেকে পরিষ্কার করার। রাতুল ঠোঁট চেপে ধরল, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এটা এক দিক দিয়ে আমাদের জন্য ভালো, কিন্তু ওই মেয়েটার কি হবে? দেলোয়ার তো যে কোনো মূল্যে ওর পরিচয় বের করবে।
আমরা এমন কিছু করতে চাই না যাতে একজন নির্দোষ জীবন নষ্ট হয়ে যায়। আসিফ কাঁধ ঝাঁকালো। কিন্তু ভাই, এই ভিডিওটাই প্রমাণ আছে যে দেলোয়ার খন্দকার কতটা নোংরা। এটাই তো ওকে শেষ করার মোক্ষম অস্ত্র। রাতুল চোখ নামিয়ে ভাবল, সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় নেই। ঠিক তখনই চৈতি ঘুমের ঘরে একটু কেশে উঠল। রাতুলের দৃষ্টি তার দিকে গেল। চৈতির জ্বর এখনও কমেনি। তার অসুস্থ শরীরের দিকে তাকিয়ে রাতুলের মনের ভেতর কিছু একটা শক্ত হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে বলল, ভালো করে চিন্তা করতে হবে। আমরা এই ভিডিও ব্যবহার করব, তবে বুদ্ধি করে। আমাদের এমন কৌশল নিতে হবে যাতে দেলোয়ারের পতন হয়, কিন্তু সেই মেয়েটার জীবনও নষ্ট না হয়। আসিফ মাথা নেড়ে বলল, তাহলে এখন কি করব ভাই? রাতুল চল শক্ত করল। প্রেস মিটের আগেই ভিডিওটা ছাড়তে হবে, কিন্তু শুধু দেলোয়ারের অংশটুকু। মেয়েটার চেহারা ঝাপসা করে দিতে হবে যাতে কেউ তাকে চিনতে না পারে। আমাদের লক্ষ্য দেলোয়ার খন্দকারকে ফাঁসানো, কাউকে বিপদে ফেলা না। আসিফ দ্রুত ল্যাপটপ নিয়ে বসে গেল ভিডিও এডিট করতে। রাতুল এক ঝলক তাকালো চৈতির দিকে। তার মৃদু নিঃশ্বাসের শব্দ রাতুলকে মনে করিয়ে দিল, এই লড়াই শুধু তার নিজের জন্য না, যারা নির্দোষ তাদের জন্যও। আসিফ দ্রুত ভিডিওটি এডিট করতে লাগলো। দেলোয়ার খন্দকারের মুখ স্পষ্ট রেখে মেয়েটির চেহারা ঝাপসা করে দিল। ভিডিওর শেষে বড় হরফে লেখা উঠল, এই কি আমাদের নেতা? রাতুল গভীর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এরপর আসিফ বলল, ভাই, পোস্টটা একবার দেখে নেন, সব ঠিক আছে তো? রাতুল মাথা নাড়িয়ে বলল, পোস্ট করো। ঠিক দেলোয়ারের প্রেস মিটের আধা ঘন্টা আগে এটা ছড়িয়ে দিতে হবে। আসিফ দ্রুত কাজ শুরু করলো। রাতুল উঠে গিয়ে চৈতির কপালে হাত রাখল। শরীর এখনও উষ্ণ। আস্তে করে কম্বলটা ঠিক করে দিল তার ওপর। তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো ফুটে উঠেছে। দূরে মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। হঠাৎ ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। রাতুল কল রিসিভ করলো। ভাই সাবধান, দেলোয়ার খন্দকার টের পেয়ে গেছে ওর বিরুদ্ধে কিছু একটা হচ্ছে। ওর মানুষজন আপনাকে খুঁজছে। অপর প্রান্ত থেকে কাঁপা কাঁপা গলায় কেউ বলল। রাতুলের চোখ কুঁচকে গেল। কে বলছেন এটা জানার দরকার নেই, শুধু বলছি ও আপনাদের শায়েস্তা করতে চাইছে। সাবধানে থাকবেন ভাই। লাইন কেটে গেল। রাতুল ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরল। পেছন থেকে আসিফ বলল, ভাই, ভিডিও পোস্ট হয়ে গেছে। এখন দেলোয়ার খন্দকার কি করে দেখি। রাতুল ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখে মুখে অদ্ভুত এক কঠিন অভিব্যক্তি। তারপরে নিচু স্বরে বলল, এখন খেলাটা শুরু হলো আসিফ। ভোরের আলো একটু একটু করে ছড়িয়ে পড়ছে। শহর জাগতে শুরু করছে, কিন্তু রাতুলের মনে যুদ্ধের ধামামা বাড়ছে। ফোনের সেই অপরিচিত কণ্ঠ এখনও কানে বাজছে তার। দেলোয়ার খন্দকার টের পেয়ে গেছে। ওর মানুষজন আপনাকে খুঁজছে। রাতুল জানালার পাশে দাঁড়িয়ে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। গলির মুখে দুটো কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে লোকজন বসে আছে কি না বোঝা যাচ্ছে না। ভাই, কিছু মনে হচ্ছে? আসিফের কণ্ঠে সতর্কতা। রাতুল ধীরে চোখে তার দিকে তাকালো। তারপর আবার বাইরে তাকিয়ে বলল, দেলোয়ার খন্দকার এত সহজে হার মানবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে সে কিভাবে রিয়্যাক্ট করবে। আসিফ এগিয়ে এসে ল্যাপটপে কিছু স্ক্রল করলো। রাতুলের দিকে তাকিয়ে বলল, ভাই, ভিডিওটা ছড়িয়ে পড়তে শুরু করেছে। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় আগুন লেগে গেছে। দেলোয়ার খন্দকারের প্রেস মিট শুরু হওয়ার আগে ওকে নিয়ে নিউজ চ্যানেলেও আলোচনা শুরু হয়ে যাবে। রাতুল মৃদু হাসল, কিন্তু সেই হাসির গভীরে লুকিয়ে থাকা ভয়ঙ্কর ধীরতা আসিফকে কাঁপিয়ে দিল। দেলোয়ারের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আসিফ চিন্তা করে বলল, আমার মনে হয় প্রথমে ভিডিওর সততা অস্বীকার করবে, তারপর তার লোকজন দিয়ে মিডিয়ার ওপর চাপ সৃষ্টি করবে যাতে তারা এটা প্রচার না করে। কিন্তু ভাই, আমরা তো আগেই চিন্তা করেছিলাম শুধু সোশ্যাল মিডিয়া না, বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছেও ভিডিওটা পাঠিয়ে দিয়েছি। রাতুল আসিফের কাঁধে একটা চাপড় দিল। ভালো কাজ করেছিস, কিন্তু তোর মনে হয় ও এত সহজে ছেড়ে দেবে? আসিফ মাথা নাড়ল। না ভাই, ও নিশ্চয় সরাসরি কোনো অ্যাকশন নেবে। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ হলো। দুজনেই সাথে সাথে সজাগ হয়ে গেল। ভাই, কে আসতে পারে? আসিফ ফিসফিস করে বলল। রাতুল ইশারায় তাকে চুপ করতে বলল। আস্তে করে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। তারপরে নিচু স্বরে জানতে চাইল, কে?
বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠে ভেসে এলো, ভাই আমি রাসেল। দরজা খোলেন। রাসেল তাদের বিশ্বাসযোগ্য সূত্র। রাতুল ধীরে ধীরে দরজা খুলে দিল। রাসেল দ্রুত ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার মুখে চিন্তার ছাপ স্পষ্ট। ভাই, আপনারা বিপদে আছেন। দেলোয়ার খন্দকারের লোকজন পুরো শহরে আপনাদের খুঁজছে। তারা জানে এই ভিডিওটা আপনাদের হাত থেকে গেছে। রাতুল গম্ভীর চোখে রাসেলের দিকে তাকালো। আমরা কি নিশ্চিত যে তারা আমাদের জায়গাটা জানে না? রাসেল মাথা ঝাঁকালো। এখনও নিশ্চিত না, কিন্তু বেশি সময় নেই। ওরা আপনাদের পিছু নিয়েছে, যে কোনো সময় খুঁজে পেয়ে যাবে। আসিফ দ্রুত ফোন বের করে কোথাও কল দিল। আমাদের বের হবার দরকার নেই, নিরাপদ জায়গাতে যেতে হবে। রাতুল মাথা নাড়ল। না, এখন না। দেলোয়ারের প্রেস মিট শুরু হবে কিছুক্ষণ পর। আমাদের অপেক্ষা করতে হবে, দেখি সে কিভাবে রিয়্যাক্ট করে। রাসেল কিছু বলার জন্য মুখ খুলল, কিন্তু রাতুল হাত তুলে তাকে থামিয়ে দিল। আমরা এখন পালিয়ে গেলে ওরা আমাদের দুর্বল ভাববে, আর ওদের কৌশল বোঝার জন্য আমাদের এখানেই থাকা দরকার। আসিফ ও রাসেল একে অপরের দিকে তাকালো। এরপর আসিফ চাপা গলায় বলল, তাহলে ভাই, আমাদের সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। রাতুল চোখ সরু করে বলল, ঠিক তাই। রাসেল মাথা ঝাঁকালো। ভাই, তাহলে আমাদের প্ল্যান কি? রাতুল জানালার পাশ থেকে সরে এসে ধীর পায়ে সোফায় বসলো। হাতে থাকা ফোনটা টেবিলে রাখলো। তারপর গভীরভাবে বলল, আমরা অপেক্ষা করব। দেলোয়ারের প্রেস মিট শুরু হোক। দেখি সে কিভাবে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। তারপর আমরা শেষ চালটা চালব। আসিফ ঢুক কুঁচকে বলল, ভাই, আপনি কি নিশ্চিত ওর লোকজন আমাদের পিছনে লেগে আছে? রাতুল ঠান্ডা গলায় বলল, এটাই তো দরকার আসিফ। ওরা আমাদের খুঁজবে। আমি চাই ওরা আমাদের খুঁজে পাক। রাসেল বিস্মিত হয়ে বলল, ভাই, আপনি ওদের সামনে পড়তে চান? রাতুল মৃদু হাসল, কিন্তু সেই হাসির নিচে ছিল ভয়ঙ্কর আত্মবিশ্বাস। দেলোয়ার খন্দকারকে আমি নিজের হাতে তুলে দেব। ও নিজেই বুঝতে পারবে না কখন সে আমার ফাঁদে পা দিয়েছে। আসিফ আর রাসেল নির্বাক হয়ে গেল। ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা ভাইব্রেট করলো। রাতুল স্ক্রিনের দিকে তাকিয়ে এক মুহূর্ত চুপ করে থাকলো। তারপর ফোনটা কানে লাগালো। বলুন। অপর প্রান্তে থেকে কেউ দ্রুত কণ্ঠে বলল, স্যার, দেলোয়ার খন্দকার লাইভে এসেছে। ও প্রেস মিট শুরু করেছে। রাতুল ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চোখে এক অদ্ভুত আগুন জ্বলছে। ভালো, এবার ওর নাটক শেষ করার সময় হয়েছে। দেলোয়ার খন্দকারের মুখ গম্ভীর। চোখে মুখে অস্থিরতা লুকানোর চেষ্টা করলেও সেটা সাফ স্পষ্ট। সামনে সারিবদ্ধভাবে বসে আছে সাংবাদিকরা। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠছে। একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, আপনার বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে দেলোয়ার সাহেব। ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনার অবৈধ লেনদেন। আপনি কি একে মিথ্যা বলছেন? দেলোয়ার খন্দকার কাশির ভান করে গলা পরিষ্কার করল, এটা একটা চক্রান্ত। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমি এই ভিডিওর কোনো সত্যতা স্বীকার করি না। ঠিক তখনই এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে বলল, কিন্তু স্যার, ভিডিওতে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আপনি কি বলতে চাইছেন এটা এডিটেড? দেলোয়ারের কপালে ঘাম জমতে শুরু করলো। দেখুন, আমি একজন সম্মানিত ব্যক্তি। কিছু স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সাংবাদিকরা চাপ বাড়াচ্ছিল, কিন্তু তখনই একটা নতুন অপ্রত্যাশিত ঘটনা ঘটল। হলরুমের দরজা ধাক্কা দিয়ে খুলে গেল, আর সেখানে দাঁড়িয়ে আছে রাতুল আহমেদ। তার প্রবেশে পুরো হল নড়েচড়ে উঠল। ক্যামেরার ফ্ল্যাশ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তারপর আবার চলতে লাগলো। দেলোয়ার খন্দকার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। আপনি আপনি এখানে কেন? রাতুল ধীরে পায়ে এগিয়ে এলো, মাইক্রোফোনের সামনে এসে দাঁড়ালো। তারপর ঠান্ডা গলায় বলল, আপনার মিথ্যার পর্দা আজকেই ফাঁস হবে দেলোয়ার খন্দকার। তারপর পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করলো। সেটা সাংবাদিকদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই পেন ড্রাইভের মধ্যে রয়েছে দেলোয়ারের খন্দকারের সব অপরাধের প্রমাণ। কেবল সেই ভাইরাল ভিডিও নয়, বরং আরও অনেক তথ্য, যা প্রমাণ করে যে ইনি শুধু দুর্নীতিগ্রস্ত নন, একজন ভয়ঙ্কর অপরাধীও। পুরো হল রুম নিস্তব্ধ হয়ে গেল। সাংবাদিকদের মধ্যে গুঞ্জন শুরু হলো। দেলোয়ার খন্দকার দিশেহারা হয়ে গেল। সে চিৎকার করে উঠল, তুই কে রে?
তোর এত সাহস? রাতুল এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমি সেই লোক যে তোকে আজ শেষ করতে এসেছে। ঠিক তখনই বাইরে পুলিশের গাড়ির সাইরেন বাজলো। সাংবাদিকদের চোখের সামনে দেলোয়ার খন্দকারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। রাতুল সোজা চোখে তার দিকে তাকিয়ে বলল, গেম ওভার দেলোয়ার। তারপরে ধীরে ধীরে পিছনে সরে গিয়ে আসিফকে ইশারা করলো। আসিফ মোবাইল বের করে পুলিশের হেডকোয়ার্টারে একটা মেসেজ পাঠালো, টার্গেট লোকেশন ফিক্স, গ্রেফতার করতে পারেন। কয়েক সেকেন্ডের মধ্যে কয়েকজন ইউনিফর্মধারী অফিসার এসে প্রবেশ করলো। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এসে বলল, দেলোয়ার খন্দকার, আপনাকে গ্রেফতার করা হচ্ছে। সাংবাদিকদের ক্যামেরা আরও ঝলসে উঠল। দেলোয়ার খন্দকার হতবাক হয়ে গেল। দেলোয়ার খন্দকারকে হাতকড়া পরিয়ে যখন টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পুরো হল রুমে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সাংবাদিকেরা চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছিল। ক্যামেরায় ফ্ল্যাশ এক মুহূর্তের জন্য থামছিল না। দেলোয়ার খন্দকার শেষবারের মতো পিছনে ফিরে রাতুলের দিকে তাকালো। চোখে ছিল অন্ধকার প্রতিশোধের ছাপ, গলার স্বর তীব্র ও বিষাক্ত। আমি এভাবে হারব না রাতুল আহমেদ। তোর জীবন আমি নরকের পরিণত করব। রাতুল শান্ত স্থির, তার চোখে একটুও ভয় নেই, বরং একটা কঠিন দৃঢ়তা খেলা করছে। ধীরে পায়ে এগিয়ে এসে দেলোয়ারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, নরক তোকে গ্রহণ করতে প্রস্তুত দেলোয়ার। দেখা যাক তুই কয়দিন নরকের মুখ দেখতে পারিস। তারপর পুলিশ দেলোয়ার খন্দকারকে টেনে নিয়ে বেরিয়ে গেল। কিন্তু এখানেই শেষ নয়। দেলোয়ার খন্দকারকে নিয়ে যাওয়ার মুহূর্তেই পেশরা একসাথে ঘিরে ধরল রাতুলকে। একের পর এক মাইক্রোফোন তার দিকে ধরা হলো। রাতুল আহমেদ, আপনি কি মনে করেন দেলোয়ার খন্দকারের পতন আপনার একমাত্র লক্ষ্য ছিল? এখন কি পরিকল্পনা আপনার? আপনার বক্তব্য কি? দেশবাসীকে কি বলবেন? রাতুল এক মুহূর্ত চুপ রইল। তারপরে ধীরে পায়ে সবার সামনে এসে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে নিল একবার। তারপর চোখ তুলে সোজা ক্যামেরার দিকে তাকিয়ে বলল, প্রিয় দেশবাসী। তার কণ্ঠ ছিল একটা তীক্ষ্ণ ধীরতা, যেন দেশের প্রতিটা মানুষকে সে এক মুহূর্তে জাগিয়ে তুলতে চায়। আজ আমি আপনাদের সামনে দেলোয়ার খন্দকারের মতো একজন কুখ্যাত নেতাকে তুলে ধরেছি। কিন্তু এটা আমার একার লড়াই নয়, এটা আমাদের সবার লড়াই। আমি শুধু একটা অনুরোধ করতে চাই, নিজের অধিকার নিজেই বুঝে নিন। অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না। প্রেস রুম নিস্তব্ধ, সবাই গভীর মনোযোগে শুনছে। দেলোয়ার খন্দকার ধরা পড়েছে, কিন্তু এরকম দেলোয়াররা এখনো আমাদের চারপাশে আছে। ধর্ষকের শাস্তি চাইতে গিয়ে ধর্ষিতার ছবি ভাইরাল করবেন না, ওদের মুখ ঢাকবেন না। ধর্ষকের মুখ উন্মোচন করুন। বিচার করতে গেলে যদি রাস্তায় নামতে হয় তবে নামুন। দেশটা যেমন আপনার আমার, আমাদের সবার, তেমনি এই দেশের মানুষগুলোর দায়িত্বও আমাদের। রাতুলের চোখে আগুন জ্বলছে, তার কণ্ঠে ছিল প্রতিবাদের শক্তি। এই দেশের মা বোন আমাদের, তাদের ইজ্জতও আমাদের। যদি সত্যিকারের পরিবর্তন আনতে চান তবে কেবল সোশ্যাল মিডিয়ার প্রতিবাদ জানিয়ে থেমে যাবেন না। রাস্তায় নামুন, লড়াই করুন, নিজেদের অধিকার ছিনিয়ে আনুন। কেবল একটা কথাই বলবো, বীর বাঙালি গর্জে ওঠো, রক্ষা করো আমাদের সোনার বাংলাকে। প্রেস রুমের প্রতিটা মানুষ নিস্তব্ধ হয়ে গেল, যেন মুহূর্তের জন্য শ্বাস বন্ধ হয়ে গেছে সবার। রাতুল এক মুহূর্তে থেমে একটু কাছে এগিয়ে এসে আরও গভীর গলায় বলল, একটা কথা মনে রাখবেন, জোর যার, মুলুক তার। যারা ক্ষমতায় আছে তারা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গেছে। নেতাদের ওয়াদা বিশ্বাস করবেন না, ওদের মুখে মধু, অন্তরে বিষ। যারা আপনাদের স্বপ্ন দেখায় কিন্তু বাস্তবে কেবল নিজেদের আখের গোছায়, তাদের থেকে সাবধানে থাকুন। তারপর একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আমি জানি এই লড়াই একদিনে শেষ হবে না, কিন্তু আজকের দিনটাকে ইতিহাসে মনে রাখবে। আজ এক দেলোয়ার খন্দকার ধরা পড়েছে, কাল আরও অনেক ধরা পড়বে। কারণ এ লড়াই শুধু আমার নয়, এটা তোমাদেরও লড়াই। তারপর একদম শেষ কথাটা বলল, ভালো থাকুন, সাবধানে থাকুন, এবং সবচেয়ে বড় কথা, লড়াই চালিয়ে যান। আল্লাহ হাফেজ। এই বলে রাতুল ধীরে ধীরে মাইক্রোফোন থেকে সরে এলো। ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল একসাথে। সাংবাদিকরা চিৎকার করে আরও প্রশ্ন করতে চাইল, কিন্তু রাতুল পিছনে ঘুরে সোজা হল রুম থেকে বেরিয়ে গেল, নতুন এক যুদ্ধে নামার জন্য। সূর্য মাথার উপরে, দিনের আলো বাইরে ছড়িয়ে আছে। শহরের কোলাহল এদিকটাই কম,
তবে মাঝে মধ্যে গাড়ির শব্দ শোনা যাচ্ছে। ধুলো মাখা পথ পেরিয়ে রাতুল নিজের গোডাউনের সামনে এসে দাঁড়ালো। গেটের সামনে দুজন লোক পাহারায় ছিল। তারা রাতুলকে দেখেই সরে দাঁড়ালো। ভেতরে ঢুকতেই একটা বিশ্রী গন্ধ নাকে আসলো। রক্ত, ঘাম আর স্যাঁতসেঁতে বাতাসের একটি বিশ্রী গন্ধ। আলো কম, তবে জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে মেঝের কিছু অংশ আলোকিত করেছে। সামনে সেই লোকটা যে চৈতিকে মারতে গিয়েছিল, হাত পা বাঁধা অবস্থায় একটা কাঠের চেয়ারে বসানো, মাথা ঝুঁকে আছে, চুলগুলো এলোমেলো, শরীর জুড়ে কালশিটে দাগ। রাতুল ধীরে পায়ে এগিয়ে গেল, এক পাশে রাখা একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। ঠান্ডা গলায় বলল, কেমন আছিস? লোকটা মুখ তুলল না, হয়তো ভয়ে কথা আটকে গেছে। রাতুল চোখ সরু করল, তারপর বলল, তোর জন্য সময় খুব বেশি নেই, বুঝেছিস তো? লোকটা কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে থাকলো। শরীরটা কাঁপছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না। রাতুল এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, ভয় পেয়েছিস? ঠিক আছে, ভয় পাওয়া উচিত, তবে ভয় পেলে কাজ শেষ হয়ে যাবে। আমার ধৈর্যও সীমিত। সে উঠে দাঁড়িয়ে একপাশে হাঁটতে লাগলো। গোডাউনের ভেতরে বাতাস ভারী হয়ে আসে, যেন চারপাশের দেয়ালগুলোও টেনশন অনুভব করছে। কে তোর নির্দেশদাতা? লোকটা এবার কাঁপতে কাঁপতে মুখ তুলল, ঠোঁট শুকনো, চোখে একটা অসহায় দৃষ্টি। আমি আমি কিছু জানি না। রাতুল বাঁকা হাসলো। ভুল উত্তর। সে একটা চেয়ার টেনে নিয়ে আবার বসলো। চোখে মুখে কোনো অনুভূতি নেই, কেবল গভীর মনোযোগ দিয়ে লোকটাকে দেখছে। তারপরে নিচু গলায় বলল, চৈতির ওপর হামলা করলি কেন? কি উদ্দেশ্য ছিল? লোকটা মুখ খুলতে গিয়েও যেন গিলে ফেলল শব্দগুলো। রাতুল এবার হাতের আঙুলগুলো টোকা দিতে লাগলো চেয়ারের হাতলে। আমি চাইলে তোকে এখান থেকে বের করতেও পারি, কিন্তু তার আগে সত্যিটা বলতে হবে। লোকটা একবার এদিক ওদিক তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো, হয়তো পালানোর উপায় খুঁজছে। রাতুল এবার ধীরে স্বরে বলল, তোর জন্য দুটো রাস্তা খোলা। এক, সত্যিটা বলবি, আর আমি তোকে নিয়ে ভাববো। দুই, চুপ থাকবি, আর আমি নিজেই ব্যবস্থা নেব। লোকটা এবার গলা শুকিয়ে বলল, আমাকে আমাকে ছেড়ে দেন। আমি আমি বলছি। রাতুল একদম স্থির হয়ে গেল, তার চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল। বল। লোকটা আতঙ্কিত চোখে রাতুলের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমাকে ভয় দেখাতে না, মেরে ফেলতে বলেছিল। রাতুলের চোয়াল শক্ত হয়ে গেল, চোখের গভীরে জ্বলছে উঠল একরাশ অস্থিরতা। সে ধীরে পায়ে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। কে বলেছে? লোকটার গলা শুকিয়ে গেলেও ভয়ে সত্যিটা বলে দিল, দেলোয়ার খন্দকার। রাতুলের মুখে একটুও বিস্ময় ফুটল না, যেন সে আগেই জানতো এমন কিছু হবে। ঠান্ডা গলায় বলল, তুই নিশ্চিত? হ্যাঁ, আমি মিথ্যা বলছি না। লোকটা ভয়ে কাঁপতে লাগলো। ও আমাকে টাকা দিয়েছে চৈতিকে শেষ করে দিতে। আমি শুধু সুযোগ খুঁজছিলাম। রাতুল এবার মুখে হালকা একরকম উপহাসের হাসি টেনে বলল, তাহলে তোরেও বাঁচার কোনো সুযোগ নেই? লোকটার চোখ বিস্ফারিত হয়ে গেল। সে আতঙ্কে মাথা নাড়ল। না না, প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি আর কখনো। রাতুল পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালো, এক মুহূর্তের জন্য স্থির হয়ে রইল, তারপর নিঃশব্দে মাথা ঝাঁকালো। রাতুল গুদামের নিস্তব্ধতা ভেঙে এক ঝটকায় বের হয়ে এলো। মাথায় হাজারো চিন্তা, চোখে স্থির লক্ষ্য। সে এক কথায় গাড়ির দিকে এগিয়ে গেল। অন্ধকার রাস্তা পেরিয়ে দিনের আলো যেন অস্পষ্ট হয়ে আসছিল। রাতুল দ্রুত গাড়ি চালিয়ে চৈতির দিকে রওনা দিল। চৈতি বিছানায় শুয়ে জ্বরে আসন্ন হয়েছিল। তীব্র শরীরে ব্যথায় তার চোখ মলিন, আর হাতের ক্ষতটা মারাত্মক। রক্তের দাগগুলো একে একে শরীরের ওপর ছড়িয়ে পড়ছিল। তার নিঃশ্বাস ভীষণ ভারী, যেন প্রতিটা মুহূর্ত তাকে আরও বেশি ক্লান্ত করে তুলছে। তবে তার চোখে ছিল এক অদ্ভুত নীরবতা, যেন এই মুহূর্তে তার শরীরের যন্ত্রণা নীরব হয়ে গেছে, কেবল রাতুলের আসার অপেক্ষায় ছিল। রাতুল ধীরে পায়ে চেয়ার টেনে চৈতির পাশে বসে, তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলল, চৈতি, তোমার জ্বর কমেছে? চৈতির চোখে কিছুটা চমক ওঠে। তারপর সে তাকালো রাতুলের দিকে। তাদের চোখাচোখি হলো, আর মুহূর্তের জন্য সময় থেমে গেল। চৈতি কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা হাসি দিয়ে বলল, ঠিক আছি আমি। নিঃশব্দ ঘরের মধ্যে তাদের শ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কেবল সময় যেন একে একে কাটছিল, অতিরিক্ত শান্তিতে ভরা।
এই নিস্তব্ধতা ভেঙে রাতুল ধীরে কণ্ঠে বলল, চৈতি, তোমাকে আমি আমার হৃদয় থেকে ভালোবাসি। তুমি আমার এমন ভালোবাসা যাকে না ছুঁয়েও অনুভব করতে পারি। কিন্তু আফসোস, তুমি বুঝলে না আমার ভালোবাসা। চৈতি কিছুক্ষণ চুপ থাকে, তার চোখে গভীর কিছু ছিল। তারপরে ধীরে কণ্ঠে উত্তর দিল, আমি শোয়ার আগে শত নারী ছুঁয়ে দিয়েছে আপনাকে, আমি মেনে নিতে চাইলেও পারছি না। রাতুল তার উত্তরের মধ্যে কোনো কষ্ট খুঁজে পেল না, কেবল এক চরম অভ্যস্ত হাসি তার মুখে ফুটে উঠল। তারপর কিছুটা থেমে একটি আবেগ ঘন স্বরে বলল, সবাই তো ছুঁয়ে পেতে চাই, আমি না হয় না ছুঁয়েই পাই। তুমি আমার মনের আকাশের এক ফালি চাঁদ, আর সেই চাঁদের আলোয় আলোকিত হয় আমার অন্ধকার গহরে ঘেরা মনটা। চৈতি কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল, তার চোখে কিছুটা অবিশ্বাস, কিছুটা চরম বাস্তবতা, কিছুটা ক্ষোভ। কিন্তু এর মধ্যে এক ধরনের অদ্ভুত শান্তি ছিল, যেন রাতুলের বলা কথাগুলো তার মনকে অজান্তেই স্পর্শ করেছে। রাতুল তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে পেছনে ফিরল। তার চোখে তখন কষ্টের কোনো চিহ্ন ছিল না, বরং এক ধরনের স্থিরতা ছিল, যা চৈতির কাছে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছিল। এমন এক মুহূর্তে তাদের মধ্যে সংজ্ঞাময় ভালোবাসার দণ্ড অনুভূতি হতে থাকলো। একদিকে ছিল চৈতির ভঙ্গুর মন, যে কখনো কোনো আবেগকে আঁকড়ে ধরতে পারছিল না, আর অন্যদিকে ছিল রাতুলের গভীর ভালোবাসা, যে তাকে ছুঁতে না পেরেও তার মনের অন্ধকারের এক নিঃশব্দ আলো ফেলা চেয়েছিল। তাদের ভালোবাসা কখনো সহজ ছিল না, কখনো তা ছিল কষ্টের, কখনো ছিল অস্পষ্ট। তবে এই সংজ্ঞাময় ভালোবাসার দণ্ড ছিল, যা কখনো একে অপরকে আলাদা করে তোলে, আবার কখনো একে অপরকে অন্ধকারে আলোকিত করে। তো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন, খুব তাড়াতাড়ি আসতে চলেছে।